নমস্কার, আপনারা দেখছেন নিউজ নাও। আমি রয়েছি আপনাদের সাথে মীনাক্ষী। চোখ রাখছি এই মুহূর্তের খবরে। আসাম, কেরল এবং পুদুচেরি এই তিন রাজ্যে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ। ভিন্ন রাজনৈতিক সমীকরণ ও জোটের লড়াইয়ে প্রতিটি ক্ষেত্রেই জমে উঠেছে প্রতিদ্বন্দ্বিতা। এখন নজর 4 মের ফলাফলের দিকে। দেশের তিন গুরুত্বপূর্ণ অঞ্চল আসাম, কেরালা এবং পুদুচেরিতে একযোগে বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার। নির্বাচন কমিশনের কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে মোট 296টি আসনে সম্পূর্ণ হয় ভোট গ্রহণ। আগামী 4 মে ঘোষণা করা হবে ফলাফল। অসমে 126টি আসনে ভোট গ্রহণ হয়, যেখানে 2.5 কোটিরও বেশি ভোটার প্রয়োগ করেন তাদের ভোটাধিকার। এই ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বিতা করেন মোট 722 জন প্রার্থী। এখানে প্রধান লড়াই শাসক বিজেপি নেতৃত্বাধীন এনডিএ এবং কংগ্রেসের মধ্যে। 2023 সালের আসন পুনর্নির্ধারণের পর এই প্রথম নির্বাচন হওয়ায় তা বিশেষ তাৎপর্যপূর্ণ। টানা তৃতীয়বার ক্ষমতায় ফেরার লক্ষ্যে আশাবাদী বিজেপি। কেরালাতে 140টি আসনে 2.71 কোটি ভোটার অংশ নেয়। মোট 883 জন প্রার্থীর ভাগ্য নির্ধারণে ভোট পড়ে। এখানে শাসক বাম গণতান্ত্রিক ফ্রন্ট এলডিএফ এবং কংগ্রেস নেতৃত্বাধীন ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট ইউডিএফ এবং বিজেপি নেতৃত্বাধীন এনডিএ এই তিন শক্তির মধ্যে দেখা যায় ত্রিমুখী লড়াই। কেরলমে টানা 5 বার ক্ষমতায় ফেরার লক্ষ্য নিয়েছে বামফ্রন্ট। পুদুচেরিতে 30টি আসনের জন্য 10,14,070 জন ভোটার ভোট দেন। এখানে এন রঙ্গস্বামী নেতৃত্বাধীন এনআইএনআরসি, যা বিজেপি ও এআইএডিএমকে সঙ্গে জোট যুদ্ধ লড়ছে পুনরায় ক্ষমতায় ফেরার লক্ষ্যে। তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী কংগ্রেস ডিএমকে জোট। সামগ্রিকভাবে 3 অঞ্চলের নির্বাচনে লক্ষ্য করা গেছে ভোটারদের সক্রিয় অংশগ্রহণ। শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন প্রশাসন। এখন রাজনৈতিক মহলের নজর ফলাফল ঘোষণার দিকে, যা নির্ধারণ করবে এই 3 রাজ্যের ভবিষ্যৎ রাজনৈতিক দিক নির্দেশ। ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদ নির্বাচনের প্রচার পর্ব শেষ হল বৃহস্পতিবার। শেষ দিনে একাধিক জনসভা থেকে আত্মবিশ্বাসী সুরে এডিসির 28টি আসনেই জয়ী হবে ভারতীয় জনতা পার্টি বলে প্রত্যয় ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এক্ষেত্রে চালাকি করে বিভাজন তৈরি করছেন বলে মথা প্রধান প্রদ্যুৎ কিশোর দেববর্মনের বিরুদ্ধে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদ নির্বাচনের সরব প্রচার পর্ব শেষ হল বৃহস্পতিবার। নির্ধারিত সময়সীমা মেনে শেষ দিনে চূড়ান্ত তৎপরতা লক্ষ্য করা যায় রাজনৈতিক দলগুলোর মধ্যে। বিভিন্ন প্রান্তে সভা, মিছিল ও প্রচার অভিযানের মাধ্যমে ভোটারদের আকৃষ্ট করতে শেষ মুহূর্ত পর্যন্ত জোর প্রচার চালায় সব দলই। প্রচারের শেষ দিনে একাধিক জনসভা থেকে আত্মবিশ্বাসী বার্তা দেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। বিজেপি নেতৃত্বের মধ্যে বিভাজন তৈরি করার চালাকি করছে বলে মথার প্রধান প্রদ্যুৎ কিশোরের বিরুদ্ধে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। কিরকম ওনারা বলছেন মুখ্যমন্ত্রী আমাদের ফাইট কি, আমাদের লাস্ট ফাইট কি ফাইট? মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আমাদের ফাইট। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আমার বিজেপির সাথে কোনো ফাইট নেই, বিজেপির সাথে ফাইট নেই। আরে তাহলে কার ফাইট? মুখ্যমন্ত্রী কোথাকার? বিজেপির। তো অদ্ভুত না? এটা মানুষ বিশ্বাস করবে না? আমার দিল্লির সাথে। আবার আমাদের মধ্যে ওই হঠাৎ করে প্রণজিৎ বাবুর নাম নেবে। प्रणजीत बाबू बहुत अच्छा आदमी है, रतनलाल नाथ बहुत अच्छा आदमी है, हमारा प्रणजीत सिंह राय प्रणजीत बाबू बहुत अच्छा है, सुशांत बाबू अच्छा है। माने এটাও কিন্তু এই চালাকি, অতি চালাকি। মানে আমি যদি এগুলো বলি তো প্রণজিৎ বাবু মনে মনে বলবেন ভাই আমাকে তো ভালো বলে, দরকার কি ওর এগেনস্টে বলা? এটা কিন্তু চালাকি, আর কিচ্ছু না। এই চালাকি করতে করতে আর অতি চালাকি কি হয়? গলার দড়ি হয় একটা, বলে না? তো এই চালাকি করতে করতে, এ থানসা করতে করতে থানসাদের মারছে। এটা মানুষ এখন বুঝে গেছে নিজেদের পায়ের নিচে জমি কিন্তু আস্তে আস্তে চলে গেছে। থানসা নামে সাম্প্রদায়িক বিভাজনের ষড়যন্ত্র করা হচ্ছে বলেও মন্তব্য করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। কিন্তু ভয় পেতে পেতে একটা টাইম আসবে যে না, আমি বন্ধ করব না। এই বিশ্বাসটা আমরা মানুষের মধ্যে তৈরি করতে চাই। আমরা ভারতীয় জনতা পার্টির সরকার এবং আমাদের পার্টি, আমরা এই বিশ্বাস এবং এই যে কারোর পেটের মধ্যে লাথি মেরেছে দিন আনা দিন খায় ব্যক্তিদের, এই ভোটগুলো আমাদের যে ক্যান্ডিডেট, আমি বলেছি তোমার লাভ হয়েছে এবং তুমি এই ভোটগুলো পাবে। হয়তোবা ওরা মথাকে দিত, কারণ ওনাদের যে কাজ হচ্ছে জাতিগত সুড়সুড়ি দিয়ে, ওনাদের তো আর কিছু নেই, কোনো ফিলোসফি নেই। থানসা করছে আর থানসার পেটেই লাথি মারছে, থানসার ব্যক্তিদেরই মারছে। কালকে আমি একজন
আমাদের ক্যান্ডিডেট ওনার বাড়িতে গিয়েছিলাম। সেখানে গিয়ে ওর মাথায় আপনারা সবাই দেখেছেন যে হেড ইঞ্জুরি হয়েছে। ওনার ছেলে মেয়েরা আমার সাথে কথা বললো, বলে স্যার এটা কি ধরনের থামসা, আমি তো বুঝতেই পারছি না। আমরা স্যার আই ট্রাস্ট ইউ বলছে, এবং বলছে কি ওখানে যখন গন্ডগোল হচ্ছিল বাজারে, ওখানে বাঙালিরা আরো 8-10 জন ছিল, তাদেরকে বাঙালিরা শাটার ফেলে তাদের ঘরের ভিতর, বলে ওখানে তো বাঙালি হয়ে আমাদের যারা জনজাতি তাদেরকে বাঁচাচ্ছেন। আমি বলি এবার বুঝেছেন তো আপনারা, আমরা এইরকম থামসা চাই যেখানে জাতি, বাঙালি, জনজাতি এবং মণিপুরি এবং যারা মাইনরিটি সবাইকে নিয়ে আমরা একসাথে। এডিসি এলাকায় স্থানীয় ইস্যু, জনজাতি ভিত্তিক রাজনীতি, আঞ্চলিক দলগুলির প্রভাব এবং প্রার্থীদের ব্যক্তিগত গ্রহণযোগ্যতা এই সবকিছুই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ফলাফল নির্ধারণে। এই প্রেক্ষাপটে এডিসি নির্বাচনের ফলাফল শুধু আসন সংখ্যা নির্ধারণ করবে না, বরং অনেকাংশে নির্ধারণ করবে ত্রিপুরার ভবিষ্যৎ রাজনৈতিক সমীকরণও। এই ক্ষেত্রে এডিসিতে ইতিহাস রচনা করতে পারবে কিনা ভারতীয় জনতা পার্টি তা নির্ভর করছে ভোটারদের চূড়ান্ত রায়ের উপর। সব মিলিয়ে প্রচার শেষ হলেও রাজনৈতিক লড়াইয়ের আসল পরীক্ষা এখনো রয়ে গেছে ভোট গ্রহণ ও ফলাফলের মধ্যেই। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। কেন বাতিল হওয়া MM2 ইভিএম মেশিন আনা হলো রাজ্যে, তার জবাব চেয়ে নির্বাচন কমিশন কার্যালয় ঘেরাও করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। এক্ষেত্রে মাত্রাতিরিক্ত ইভিএম মেশিন নিয়েও প্রশ্ন তুলল কংগ্রেস। ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদের নির্বাচনের হাতে গোনা কয়েকদিন আগে ইভিএম মেশিন নিয়ে প্রশ্ন তুলে নির্বাচন কমিশনের কার্যালয় ঘেরাও করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। কেন ভিভিপ্যাট ছাড়া বাতিল হওয়া MM2 ইভিএম মেশিন ব্যবহার করা হচ্ছে তা নিয়ে প্রশ্ন তুলে প্রদেশ কংগ্রেস। কে বাতিল করে দেশে বাতিল হয়ে যাওয়া MM2 নির্বাচনী ইভিএম মেশিন ব্যবহার করা হচ্ছে, এবং এই ইভিএম মেশিনে দুটো প্রক্রিয়া যুক্ত করা আছে। কেউ আমরা সংক্ষেপে বলছি এটাকে ওই চিপ আমরা বলছি, তারা টেকনিক্যালি ভাষায় এটাকে অন্য নামে তারা বলার চেষ্টা করছে। এরা বলেছে যে চিপ দুটির কারণ হচ্ছে যে একসাথে দুটো নির্বাচন হলে পরে প্রয়োজন হয়। তো কেন ত্রিপুরাতে আমাদের এই রাজ্যে এডিসি ভোটের জন্য এই দুটোভাবে ভোটাধিকার প্রয়োগ করা যায় এমন দুটো ব্যবস্থা সম্পন্ন ইভিএম বাতিল হয়ে যাওয়া ইভিএম মেশিন কেন আনা? 1 নম্বর প্রশ্ন। এক্ষেত্রে মাত্রা অতিরিক্ত ইভিএম মেশিন কেন আনা হলো তা নিয়েও প্রশ্ন তুলে প্রদেশ কংগ্রেস। সর্বাধিক 1200 বুথ, এর অতিরিক্ত 350 ইভিএম কেন আনা হলো, এটা হচ্ছে দ্বিতীয় প্রশ্ন। ফলে এতে যথেষ্ট সন্দেহ, যথেষ্ট কারণ যে জনৈক মন্ত্রী, বিজেপি দলের মন্ত্রী, উনি বলেছেন এর আগেই নির্বাচনী সমাবেশে উনি বলেছেন ভোট যে যেখানে খুশি হোক এই ভোটটা পদ্মচিহ্নে এসে পড়বে। ফলে এর সাথে এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটা মনে হচ্ছে লিঙ্ক আপ, সম্পর্কযুক্ত। আমরা এতে রাজ্য নির্বাচন আয়োগ বা কমিশন যাই বলি আর বিজেপি দলের ওই কার্যালয়, এর মধ্যে কোনো পার্থক্য দেখছি না, একই রকম। বিজেপি কার্যালয়ের থেকে যেই সুরে কথা বলা হচ্ছে। TTADC নির্বাচনে ইভিএম ও সিসিটিভি ব্যবহারের নামে এক প্রহসনমূলক নির্বাচন পরিচালনার ষড়যন্ত্র চলছে বলে এদিন অভিযোগ করে কংগ্রেস। নির্বাচনকে প্রভাবিত করার উদ্দেশ্যে নিরাপত্তা ব্যবস্থাকে ইচ্ছাকৃতভাবে অপব্যবহার করা হচ্ছে, যা গণতান্ত্রিক প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করছে বলেও অভিযোগ কংগ্রেসের। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। ধর্মনগর বিধানসভা উপনির্বাচনে ভোট গ্রহণকে কেন্দ্র করে অনিয়মের একাধিক অভিযোগ তুলল বিরোধী দল সিপিআইএম এবং কংগ্রেস। বিজেপির বিরুদ্ধে বহিরাগতদের মাধ্যমে ভোট প্রভাবিত করার অভিযোগ তুলেছেন কংগ্রেস ও সিপিআইএম প্রার্থীরা। পাশাপাশি পোলিং এজেন্টদের বুথ থেকে বের করে দেওয়ার অভিযোগও করেছে বিরোধীরা।
ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে ভোট গ্রহণ চলাকালীন একাধিক অনিয়মের অভিযোগ তুলে সরব হলো বিরোধী শিবির। বিজেপির বহিরাগত কর্মীরা ভোটারদের লাইনে দাঁড়িয়ে ভোট প্রক্রিয়াকে প্রভাবিত করার চেষ্টা করেছেন বলে অভিযোগ করেন কংগ্রেস প্রার্থী চয়ন ভট্টাচার্য এবং সিপিআইএম প্রার্থী অমিতাভ দত্ত। তাদের দাবি, এই বহিরাগতরা স্থানীয় ভোটারদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে এবং ভোটদানে প্রভাব বিস্তারের চেষ্টা চালায় কিছু ক্ষেত্রে। আমাদের পুলিং এজেন্টরা আছেন, তার মধ্যে কিছু কিছু জায়গায় লাইনে ওভার জাম্পিং চলছে, কিছু লোক লাইনে দাঁড়িয়ে আছে সকাল থেকে। এটা বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। প্রশাসনের নজরে নিয়েছি যে সকাল থেকে এখন পর্যন্ত লাইনে দাঁড়িয়ে আছে, এরা ভোট দিচ্ছে না, মানুষকে প্রভাবিত করার চেষ্টা করছে। তো এটা প্রশাসনের নজরে নিচ্ছি এবং যখন যখন যেটা সামনে আসছে আমরা প্রশাসনের নিজে, আমাদের বিশ্বাস মানুষ যদি সঠিকভাবে তাদের মতামত প্রকাশ করতে পারেন, গণতন্ত্র এবং উৎসবের জয় হবে। এছাড়াও একাধিক ভোট কেন্দ্রে বিরোধী দলের পোলিং এজেন্টদের ওপর চাপ সৃষ্টি করে তাদের বের করা হয়েছে বলে ওঠে অভিযোগ। আজকে গণতন্ত্র নিধন হয়েছে। ধর্মনগর বিধানসভা কেন্দ্রের 6 নম্বর বুথ সোনাগা বাসায় সিপিআইএম প্রার্থীর 2 জন এজেন্টকে ভয় দেখিয়ে, হুমকি দিয়ে, প্রাণ নাশের ঘোষণা দিয়ে তাদেরকে বের করে দেওয়া হয়েছে। এটা দুর্ভাগ্যজনক। এছাড়াও আমরা দেখছি বেশ কিছু পোলিং বুথের সামনে হিউজ গ্যাদারিং, নির্বাচন আচরণ বিধি লঙ্ঘন করে এই গ্যাদারিং। আমরা বিষয়টা জেনারেল অবজারভার এবং পুলিশ অবজারভারের নজরে নিয়েছি, আশা করি তারা ব্যবস্থা গ্রহণ করবে। এই ঘটনাগুলিকে কেন্দ্র করে কয়েকটি বুথ এলাকায় উত্তেজনা তৈরি হয় এবং ভোটারদের মধ্যেও ছড়িয়ে পড়ে উদ্বেগ। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে সক্রিয় ছিল নিরাপত্তা বাহিনী। এদিকে নির্বাচন কমিশনের কাছে লিখিত অভিযোগ জানানোর পাশাপাশি দ্রুত হস্তক্ষেপ ও ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন বিরোধী প্রার্থীরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। ধর্মনগর বিধানসভা কেন্দ্রে এবারের ভোট গ্রহণে নতুন ভোটারদের উল্লেখযোগ্য উপস্থিতি শুধু সংখ্যাগত দিক থেকেই নয়, বরং রাজনৈতিক ও সামাজিক দৃষ্টিকোণ থেকেও বহন করছে গুরুত্বপূর্ণ ইঙ্গিত। প্রথমবার ভোট দিয়ে তাদের প্রতিক্রিয়া স্পষ্ট করেছে নতুন প্রজন্ম এখন শুধুমাত্র দর্শক নয়, বরং সিদ্ধান্ত গ্রহণের সক্রিয় অংশীদারও তারা। ধর্মনগর বিধানসভা কেন্দ্রে ভোট গ্রহণ প্রক্রিয়ায় নতুন ভোটারদের সক্রিয় অংশগ্রহণ গুরুত্বপূর্ণ দিক হিসেবে উঠে এসেছে এবারের উপনির্বাচনে। ভোট কেন্দ্রে গিয়ে প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগ করার অভিজ্ঞতা তাঁদের মধ্যে যে উচ্ছ্বাস ও দায়িত্ববোধ তৈরি করেছে তা গণতান্ত্রিক কাঠামোর জন্য বহন করে ইতিবাচক বার্তা। বিশ্লেষকদের মতে ঐতিহ্যগত ভোট ব্যাংকের বাইরে গিয়ে ইস্যু ভিত্তিক রাজনীতির দিকে ঝুঁকছে নতুন ভোটাররা। তাঁদের কাছে দলীয় আনুগত্যের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠল উন্নয়ন, কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্য ব্যবস্থা এবং দুর্নীতিমুক্ত প্রশাসন। ফলে রাজনৈতিক দলগুলোর জন্য এই ভোটার গোষ্ঠীকে আকৃষ্ট করা এখন বড় চ্যালেঞ্জ। বিজয় চট্টোপাধ্যায়, আজকে আমি আমার প্রথম ভোট দিলাম এবং আজকে আমি প্রথম ভোট দিয়ে খুব উৎসাহিত এবং আমি যতজন নতুন ভোটার আমি ওদেরকে বলতে চাই যে আপনি আসুন, এসে আপনি আপনার ভোটটা প্রদান করে দিয়ে যান। ধর্মনগরের প্রেক্ষাপটে দেখা যাচ্ছে নতুন ভোটারদের একটি বড় অংশ শিক্ষিত এবং ডিজিটাল মাধ্যমে তথ্য প্রাপ্তি অভ্যস্ত। সামাজিক যোগাযোগ মাধ্যম, অনলাইন প্রচার এবং সরাসরি জনসংযোগ সবকিছু মিলিয়ে রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে আগের প্রজন্মের তুলনায় অনেক বেশি সচেতন এখনকার তরুণ প্রজন্ম। এর ফলে তাদের ভোটদানের সিদ্ধান্ত তুলনামূলকভাবে বিশ্লেষণ ভিত্তিক। এছাড়া নির্বাচন কমিশনের পক্ষ থেকে সুষ্ঠু ও নির্বিঘ্ন ভোট গ্রহণের যে ব্যবস্থা নেওয়া হয়েছে তা সহায়ক হয়েছে নতুন ভোটারদের আস্থা বাড়াতে। এর জন্য নিজের ভোটটা দেওয়া খুব ইম্পর্টেন্ট এবং আজকে এত সুন্দর এনভায়রনমেন্টের জন্য, যে এত সুন্দর কন্ডাকশনের জন্য আমি প্রশাসনকে অনেক অনেক থ্যাংক ইউ জানাতে। আরও একটি গুরুত্বপূর্ণ দিক হলো নতুন ভোটারদের অংশগ্রহণ ডিসাইডিং ফ্যাক্টর হয়ে উঠতে পারে নির্বাচন ফলাফলে। বিশেষ করে যেখানে জয়ের ব্যবধান কম, সেখানে এই প্রথমবার ভোটদানকারী তরুণদের ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সামগ্রিকভাবে ধর্মনগর বিধানসভা কেন্দ্রে নতুন ভোটারদের উপস্থিতি একটি স্পষ্ট বার্তা দিচ্ছে, যেখানে গণতন্ত্রের ভবিষ্যৎ এখন আরও বেশি করে নির্ভর করছে তরুণ প্রজন্মের সচেতনতা, অংশগ্রহণ এবং প্রত্যাশার উপর। এই প্রবণতা অব্যাহত থাকলে রাজনীতির ধরন ও অগ্রাধিকারের ক্ষেত্রেও আসতে পারে উল্লেখযোগ্য পরিবর্তন। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। উৎসব মুখর পরিবেশে ধর্মনগর উপনির্বাচনে নিজের ভোটাধিকার প্রয়োগ করলেন বিজেপি প্রার্থী জহর চক্রবর্তী। সকালে এই বুথে পৌঁছে ভোট দান করে তিনি শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নেওয়ার ভোটারদের অভিনন্দন জানান তিনি।
ধর্মনগর উপনির্বাচনকে ঘিরে বৃহস্পতিবার সকাল থেকে গোটা এলাকায় উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ভোট গ্রহণ। ভোর হতে বিভিন্ন বুথের সামনে ভোটারদের দীর্ঘ লাইন লক্ষ্য করা যায়, যা গণতান্ত্রিক প্রক্রিয়ায় মানুষের সক্রিয় অংশগ্রহণের প্রতিফলন। এই আবহের মধ্যেই সকাল প্রায় 8টা নাগাদ চন্দ্রপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয় কেন্দ্রে গিয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন ভারতীয় জনতা পার্টির প্রার্থী জহুর চক্রবর্তী। গণতন্ত্রের এই উৎসবে সকলের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোট দেওয়ায় ভোটারদের অভিনন্দন জ্ঞাপন করেন বিজেপি প্রার্থী। পার্টি পরিচালিত সরকারের সুশাসন, নির্বাচন কমিশন সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনা করছেন, সবাই নিজের ভোট নিজে দিচ্ছেন। এটাই তো মানে ভারতীয় জনতা পার্টি পরিচালিত সরকারের সুশাসন, নির্বাচন কমিশন যে নিরপেক্ষ ভূমিকা পালন করছেন, এটা থেকেই প্রমাণিত হয়। আজকে বিরোধীরা বিভিন্ন সময় বিভিন্ন আওয়াজ তুলেছিলেন, কিন্তু এইবারে নির্বাচনে আপনারা দেখেছেন বিরোধীরা কোনো অভিযোগ তুলতে পারেননি। সবাই নির্বাচনের কাজ সুন্দরভাবে পরিচালনা করেছেন। কোনো শুধুমাত্র ভোটের সময় বিরোধীদের দেখা যায় বলেও প্রতিক্রিয়া দেন বিজেপি প্রার্থী। কিন্তু আজকের নির্বাচনে আপনারা দেখেছেন যেভাবে আমরা দেখলাম, আমাদের বিরোধী দল সমস্ত জায়গায় পোলিং এজেন্ট দিতে সক্ষম হননি, দিতে পারেননি ওনারা। সেম স্টেশনে নেই, এই কনস্টিটিউয়েন্সির অন্য জায়গা থেকে এনে ওনারা পোলিং এজেন্ট দিয়েছেন। যেখানে ফিমেল বুথ রয়েছে, 11টা বুথকে ফিমেল করা হয়েছে, সেখানে ওনারা ফিমেল পোলিং এজেন্ট দিতে পারেনি। তার থেকেই প্রমাণিত হয় যে বিরোধীরা শুধু নির্বাচনের সময় ওনারা এসে ভোট যুদ্ধে অবতীর্ণ হন, বাকি সময় যে ওনারা যে সাধারণ জনগণের পাশে থাকেন না, ভোটারদের যে পাশে থাকেন না, এটাই সব থেকে বড় প্রমাণ। এটা প্রমাণিত হলো, আবার বারবার প্রমাণিত হচ্ছে আমাদের ত্রিপুরা রাজ্যে, সমগ্র ভারতবর্ষে। কিন্তু আজকের এই উপনির্বাচনটা আবার প্রমাণিত হলো যে বিরোধীদের সঙ্গে সাধারণ ভোটার, সাধারণ জনগণ, সাধারণ পাবলিক ওনাদের সঙ্গে নেই। এটা প্রমাণ পেয়ে গেলাম। নমস্কার সবাইকে, ভারত মায়ের জয় হোক। উপনির্বাচনে শাসক দল সাধারণত সাংগঠনিকভাবে বেশি সক্রিয় থাকে এবং প্রশাসনিক ব্যবস্থাপনায়ও তাদের প্রভাব সুস্পষ্ট থাকে, যা প্রভাব ফেলতে পারে নির্বাচনী ফলাফলে। পাশাপাশি উন্নয়নমূলক কাজের ধারাবাহিকতা বজায় রাখার যুক্তিতেও উপনির্বাচনে ক্ষমতাসীন দলের পক্ষেই মত দেন অনেক ভোটার। সামগ্রিকভাবে শান্তিপূর্ণ ও উৎসবমুখর আবহে অনুষ্ঠিত ধর্মনগর উপনির্বাচন এখন কেবল ভোটারদের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এটি হয়ে উঠেছে একটি রাজনৈতিক পরীক্ষা ক্ষেত্র। ক্ষমতাসীন দলের জয়ের প্রচলিত ধারা আদৌ বজায় থাকবে কিনা এবারের উপনির্বাচনে, তা দেখা যাবে যখন ফলাফল ঘোষণা হবে আগামী 4 মে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এখনকার মতো এই মুহূর্তে সংবাদ এই পর্যন্তই। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাওর পর্দায়। নমস্কার, শুভরাত্রি।